এখন যে ক্রাইম স্টোরিটা শোনাবো সেটা হচ্ছে কর্ণাটকের উডুপির এক বিজনেসম্যান যার নাম ছিল ভাস্কর শেট্টি। বয়স ছিল 52 বছর। তিনি উডুপিতেই একটা দুর্গা ইন্টারন্যাশনাল হোটেলের মালিক ছিলেন। কোটিপতি বললে তাকে কম বলা হবে। তার মেন ব্যবসাটা ছিল সৌদি আরবে। সৌদি আরবে তিনি সুপার মার্কেটের একটা চেন তৈরি করেছিলেন। কর্মসূত্রে তার বেশিরভাগ সময়টা সৌদি আরবেই কাটত, আর মাঝে মাঝেই তিনি ইন্ডিয়াতেও আসতেন, নিজের দুর্গা হোটেলের কাজ দেখতেন বা নিজের বাড়িতে নিজের ফ্যামিলির সাথে থাকতেন। তার ফ্যামিলিতে তার 3 ভাই 3 বোন, তার মা তো ছিলই, সেই সঙ্গে তার স্ত্রী রাজেশ্বরী শেট্টি, তার বয়স ছিল 50 বছর, আর তার একমাত্র ছেলে, তার নাম ছিল নবনীত শেট্টি, বয়স ছিল 25 বছর। ঘটনার সূত্রপাত হয়েছিল বেশ কিছু বছর আগে। নবনীত শেট্টি ভাস্কর শেট্টির যে একমাত্র ছেলে, বেশিরভাগ সময় অসুস্থ থাকত। তার মা রাজেশ্বরী, সে মা কালীর ভক্ত ছিল, তো সব সময় পুজো আচ্চাতেই তার সময় কাটত। বিশেষ করে ছেলে অসুস্থ বলে যখন যেখানে সে শুনতো সেখানে নিজের ছেলেকে নিয়ে চলে যেত। বিভিন্ন রকম যজ্ঞ, পুজো, উপোস যেমন যখন দরকার সেগুলো সে করত। তো ছেলের ব্যাপারেই পুজো করতে গিয়ে একটা মন্দিরে তার এক পুরোহিতের সাথে আলাপ হয়। পুরোহিতের নাম ছিল নিরঞ্জন ভট্ট, আর তার বয়স ছিল 35 বছর। রাজেশ্বরী দেবীর সাথে নিরঞ্জন ভট্টের বারবার যোগাযোগ হয় বিভিন্ন রকম পুজো আচ্চা ইত্যাদির কারণে। কিন্তু এই যে বারবার সাক্ষাৎ হতে হতে তাদের দুজনের মধ্যে একটা ঘনিষ্ঠ একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। সম্পর্কটা এতটাই ঘনিষ্ঠ হয় যে তারা মাঝে মাঝেই দুজনে একসাথে অনেক জায়গায় বেড়াতেও চলে গেছে। এমনকি সঙ্গে ছেলেকেও নিয়ে বেড়াতে গিয়ে ছেলে হয়তো কোনো আত্মীয়র বাড়িতে থেকেছে, আর মা আর সেই পুরোহিত একসাথেই কোনো এক জায়গায় থেকেছে। তো এই ব্যাপারগুলো উডুপি শহরে যেহেতু তারা খুব ফেমাস একটা ফ্যামিলি ছিল, তো সবাই নজরে যখন পড়ে, অনেকেই সেই পুরোহিত আর সেই মহিলার ফটো তুলে সেগুলো ভাস্কর শেট্টিকে পাঠায়। ভাস্কর শেট্টি ওইটা দেখা মাত্র তাড়াতাড়ি নিজের দেশে ফিরে আসে, এসে নিজের স্ত্রীর সাথে কথা বলে। স্ত্রী সবটাই অস্বীকার করে। ভাস্কর শেট্টি যখন বাড়ি এসেছিল সেটা ছিল মে মাস, আবার আগস্ট মাসে তার সৌদি আরব ফিরে যাওয়ার কথা ছিল। তো তিনি সেই সময় একটু খোঁজ খবর নিচ্ছিলেন যে তিনি যে কথাটা শুনেছেন সেটা সত্যি নাকি মিথ্যা। ভাস্কর শেট্টির কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছিল যে ব্যাপারটা একদম সত্যি। তো তিনি একটু খোঁজ খবর নিচ্ছিলেন, খেয়াল রাখছিলেন। এদিকে 9 জুলাই যেদিন, সেদিন ভাস্কর শেট্টি নিজের যে দুর্গা ইন্টারন্যাশনাল হোটেল আছে সেখানে ছিলেন, আর সেই সময় তার ছেলে নবনীত সেখানে যায়। দুজনের মধ্যে কোনো একটা ব্যাপারে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হতে ছেলে বাবার ওপর হাত তোলে। বাবা ভীষণ দুঃখ পায়, সে সঙ্গে এত রেগে যায় যে তিনি ঠিক করেন যে তার স্ত্রীও ভালো মানুষ নয়, আর এদিকে ছেলেও তার ওপর হাত তুলেছে, তো তাদেরকে কোনোভাবেই তার এই সম্পত্তি দেওয়া যাবে না। তাই তিনি নিজের উকিলকে ডাকেন, উকিলকে ডেকে একটা রাফ উইল তৈরি করেন। সেই উইলে তিনি লেখেন যে তার যদি কিছু হয়ে যায় তো তার সমস্ত সম্পত্তির মালিক তার মা গুলাবি শেট্টি হবে, আর গুলাবি শেট্টির অবর্তমানে তার 3 বোনকে 10% টাকা পয়সা দেওয়া হবে। বাকি যে সমস্ত টাকা পয়সা, সম্পত্তি, ব্যবসা, শেয়ার ইত্যাদি যেগুলো থাকবে সেগুলো সমস্তটাই তার 3 ভাই নেবে। তার মধ্যে থেকে বিন্দুমাত্র সম্পত্তি যেন তার স্ত্রী বা তার ছেলেকে না দেওয়া হয়, এই কথাটা কিন্তু তিনি উইলে মেনশন করেছিলেন। কোনোভাবে তার স্ত্রী আর ছেলের কানে এই ব্যাপারটা যায়। তারা এবার চিন্তায় পড়ে যায় যে এখন তো রাফ উইল তৈরি হয়েছে, যখনই একদম এটা কোর্ট থেকে স্ট্যাম্প পড়ে যাবে তখন তো সম্পত্তি পাওয়া যাবে না। তাহলে কোর্টে ওই উইলটা যাওয়ার আগেই কিছু একটা করে ফেলতে হবে। তো ছেলে, মা আর সেই সঙ্গে নিরঞ্জন ভট্ট মানে মায়ের প্রেমিককে সঙ্গে নেওয়া হয়। নেওয়ার পরে 3 জনে প্ল্যানিং করে যে কিভাবে ভাস্কর শেট্টিকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায়। যেহেতু নবনীত ভাস্কর শেট্টির একমাত্র ছেলে, তো ভাস্করের সব সম্পত্তি সে তো পাবেই। রাজেশ্বরী দেবীর যেখানে বাড়ি ছিল, নিজের বাড়ির একটু দূরেই তিনি পুরোহিতকে একটা বাড়ি গিফট করেছিলেন। শুধু বাড়ি নয়,
সঙ্গে গাড়িও গিফট করেছিলেন। আর পুরোহিত সেখানে নিজের মা আর বাবার সাথেই থাকতো। ঘটনার দিন মানে 28 জুলাই 2016 সারা দিন দুর্গা ইন্টারন্যাশনাল হোটেলেই ছিলেন ভাস্কর। সন্ধেবেলায় তিনি নিজের হোটেল থেকে বাড়ি আসেন, বাড়ি এসে টয়লেটে যান। ফ্রেশ হওয়ার পরে যেই তিনি টয়লেট থেকে বেরিয়েছেন সঙ্গে সঙ্গে তার চোখে পেপার স্প্রে মানে গোলমরিচের স্প্রে করা হয়, চোখ জ্বলতে শুরু করে, ঝাল লাগে। সঙ্গে সঙ্গে তার স্ত্রী পেছন থেকে এসে রড দিয়ে তার মাথায় আঘাত করে। আঘাত করতেই তিনি পড়ে যান। পড়ে যাওয়ার পরে সেই পুরোহিত আর তার নিজের ছেলে দুজন এসে তার মুখে জোর করে, তিনি তখন আহত ছিলেন, তিনি খুব একটা বাধাও দিতে পারেননি, তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়। তিনি মারা যান। মারা যাওয়ার পরে এবার বডিটা কি করবে সেটার প্ল্যান কিন্তু তারা আগে থেকেই করে রেখেছিল। ছেলে আর পুরোহিত সেই বডিটাকে নিজের গাড়িতে নিয়ে সোজা চলে যায় সেই নিরঞ্জনের বাড়িতে, মানে পুরোহিতের বাড়িতে। আর এদিকে মহিলা নিজের ড্রাইভারকে সাথে নিয়ে সেও চলে যায় পুরোহিতের বাড়িতে। ড্রাইভার বাইরে ওয়েট করছে, মহিলাও ভেতরে চলে যায়। নিরঞ্জন আর ভাস্করের ছেলে নবনীত দুজনে মিলে যেখানে যজ্ঞ হয় সেখানে একটা আগুনের কুণ্ড তৈরি করা হতো, যেখানে সেই পুরোহিত বিভিন্ন নিজের ভক্তদেরকে যজ্ঞ করাতেন। কিন্তু যেহেতু এই প্ল্যানিংটা অনেকদিন আগে থেকেই হচ্ছিল, তো একটা বড় কুণ্ড, ঠিক চিতার সাইজে একটা কুণ্ড তৈরি করা হয়েছিল। সেখানে কাঠফাট আগে থেকেই রেডি ছিল। সেখানে ভাস্করের ডেড বডিটা রেখে দেওয়া হয়। রেখে দেওয়ার পরে রীতিমতো ঘণ্টা বাজিয়ে, যেমন তিনি যজ্ঞ করে থাকেন, ঘণ্টা বাজছে, মন্ত্র উচ্চারণ হচ্ছে, আর অগ্নিকুণ্ডে দাউ দাউ করে আগুন জ্বলছে। বাড়িটা একটু নির্জন জায়গাতেই ছিল, আশেপাশে খুব একটা বাড়িঘর ছিল না। তাছাড়াও প্রায় রোজই ওনার বাড়িতে যজ্ঞ হতেই থাকতো। এত জোরে হয়তো আগুন জ্বলতো না, তো সে ব্যাপারটা খুব একটা কেউ লোকজন দেখেনি। কিন্তু অনেক যখন দেরি হয়ে যাচ্ছে তখন বাইরে রাজেশ্বরীর যে ড্রাইভারটা দাঁড়িয়েছিল তার মনে হয় এত দেরি হচ্ছে কেন, বা গন্ধটা এত বাজে বেরোচ্ছে কেন। তো সে ভেতরে ঢুকে আসে, এসে জিজ্ঞেস করে যে গন্ধটা এত বাজে গন্ধ বেরোচ্ছে কেন। তখন তাকে বলা হয় যে নবনীতের জন্য এই যজ্ঞটা করা হচ্ছে, এতে 9খানা মুরগির বলি দেওয়া হয়েছে আর তারাই এই যজ্ঞতে পোড়ানো হচ্ছে তাদেরকে, সেটারই গন্ধ, তুমি যাও, তুমি গিয়ে বাইরে বসো। মানে ভাস্কর শেট্টি সেই যজ্ঞর কুণ্ডতে বা সেই চিতাতে পুরো পুড়ে ছাই হয়ে যায়। ছাই হওয়ার পরে মা, ছেলে আর সেই পুরোহিত তিনজন মিলে ওখান থেকে হাড়গুলো বেছে বেছে বের করছে। যখন সে হাড়গুলো বের করছে তখন বাইরে থেকে ড্রাইভার এসে দাঁড়ায়। ড্রাইভার কিন্তু এবার চোখ পড়ে যায়, সে দেখে ফেলে। তাকে বলা হয় তুমি চুপ থাকো, তোমাকে টাকা দেওয়া হবে। তো সেও কিন্তু চুপ হয়ে যায়, সেও হাড়গুলো বেছে একসাথে ঢুকিয়ে রাখে। আগেই কিন্তু আমি বলেছি যে নিরঞ্জন ভট্ট নিজের মা আর বাবার সাথে ওই বাড়িটাতে থাকতো, কিন্তু তারা যেহেতু আগে থেকেই এই প্ল্যানিংগুলো করেছিল, তো নিরঞ্জন নিজের মা একটু অসুস্থ ছিল, তাকে হসপিটালে ভর্তি করেছিল, আর বাবাকে বলেছিল যে মায়ের সাথে কোনো একটা মানুষের থাকার দরকার, তুমি মায়ের কাছেই থাকো, হসপিটালে মায়ের দেখাশোনা করো, আর তুমি বাইরেই ওয়েট করো ডাক্তার কখন কি বলবে। তো নিরঞ্জন নিজের বাড়িটাও ফুল ক্লিয়ার করে রেখেছিল। তো এইভাবে তারা পুরো পুড়িয়ে দেয়। তারপরে সেই অস্থিগুলোকে নিয়ে একটা নদী আছে সেখানে বিসর্জনও করে দেয়। এবার যে যার নিজের বাড়িতে ফিরে আসে। এদিকে ভাস্কর শেট্টির যে মা গুলাবি, তাকে প্রত্যেক দিন ভাস্কর শেট্টি একবার 5 মিনিট হলেও কল করত, কিন্তু সেদিন কল আসেনি, নেক্সট ডেও কল আসছে না। সেই জন্য তার মা খুব চিন্তায় পড়ে যায়, কারণ সারা জীবন ধরে তার ছেলে প্রত্যেক দিন তাকে একবার নিশ্চয় কল করে। আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে তার ছেলে ভাস্কর মায়ের সাথে গিয়ে গল্প করেছিল যে নবনীত হোটেলে সব লোকজনের সামনে তার ওপর হাত তুলেছে। শুধু তাই নয়, রাজেশ্বরী শেট্টি যে কোনো এক পুরোহিতের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত, সেটাও কিন্তু তিনি নিজের মাকে বলেছিলেন। সেই জন্য মা খুব চিন্তায় পড়ে। মায়ের মনে হয় যে বউ আর ছেলে এই ধরনের কাজকর্ম তারা আমার ছেলেকে কিছু করে ফেলতেই পারে। 29 জুলাই সারাদিন অপেক্ষা করার পরে যখন ভাস্কর শেট্টির ফোন আসে না, তার মা সোজা চলে যায় পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে একটা মিসিং ডায়েরি করে। শুধু মিসিং ডায়েরি নয়, সে নিজের পুরো সন্দেহগুলোও বলেছিল যে
আমার মনে হয় আমার বৌমা বা আমার নাতি কিছু করে থাকবে। তো পুলিশ তাদেরকে অ্যারেস্ট করার পরে যখন জিজ্ঞাসাবাদ হয়, তো নিরঞ্জনকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তো নিরঞ্জন একটা কাজ করে, সেটা হচ্ছে নিরঞ্জনের একটা হীরার আংটি ছিল। আমরা অনেকেই শুনেছি গল্পে, আমিও শুনেছি, আমিও ঠিক এক্স্যাক্ট কি সেটা জানি না, কিন্তু অনেকেই বলে যে হীরা নাকি খেয়ে নিলে বিষের মতো কাজ করে, সঙ্গে সঙ্গে নাকি প্রাণ বেরিয়ে যায়। তো নিরঞ্জন নিজের হাতের আংটির যে হীরা ছিল সেটা তাড়াতাড়ি মুখের মধ্যে দিয়ে ফেলেছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে তাকে আবার হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেটা বের করা হয়, তাকে বাঁচিয়ে নেওয়া হয়। তো তারপরে ভালোভাবে তার কাছে, নবনীতের কাছে আর সেই রাজেশ্বরী দেবী সব্বার কাছে জিজ্ঞাসাবাদ হয়। জিজ্ঞাসাবাদ হওয়ার পরে শেষ পর্যন্ত তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়। তারা তিনজনকেই আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আর যে তাদের ড্রাইভার ছিল, যে প্রমাণটা নষ্ট করাতে সাহায্য করেছিল, তাকে কিন্তু কিছুদিন পরেই ছেড়ে দেওয়া হয়েছিল, কারণ সে লোভে পড়ে এই কাজটা করেছিল। সে কিন্তু কখনো কারোর প্রাণ নেয়নি বা কারোর ক্ষতি করেনি।